বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া প্রতিটি দলের গ্রেড। ফুটবল আসলে ব্যর্থতার খেলা, বিশেষ করে এই গ্রীষ্মের বিশ্বকাপে। 2026 বিশ্বকাপের প্রতিটি ম্যাচে দলগুলো প্রায় 80 বার বল দখলে রেখেছে, কিন্তু সেই দখল থেকে গড়ে গোল এসেছে মাত্র 1.5টি। অর্থাৎ বল দখলের প্রায় 98% ক্ষেত্রেই দলগুলো গোল করতে ব্যর্থ হয়েছে। প্রতি ম্যাচে দলগুলো গড়ে মাত্র 12টি শট নিতে পেরেছে। এর মানে বল দখলের বড় একটি অংশ থেকেই গোলের উদ্দেশ্যে কোনো কার্যকর প্রচেষ্টা তৈরি হয়নি, আর যখন শট হয়েছে সেগুলোর বেশিরভাগই শেষ পর্যন্ত গোলেও পরিণত হয়নি। তবু দর্শকরা এই ব্যর্থতার মাঝে উত্তেজনা খুঁজে নেয়, কারণ ফুটবলের প্রতিটি ব্যর্থ আক্রমণে আড়ালে লুকিয়ে থাকে সম্ভাব্য এক মুহূর্তের জাদু। তবে বাস্তবতা হলো, ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপে আরো বড় ব্যর্থতার গল্প নিয়েও এসেছে। 48টি দল বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে টুর্নামেন্টে এসেছে, কিন্তু শেষ পর্যন্ত 47টি দল ব্যর্থ হয়ে বাড়ি ফিরবে। এই শতাব্দীর বিশ্বকাপগুলো মিলিয়ে শত শত দল বিশ্বকাপ জয়ের চেষ্টা করেছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পেরেছে মাত্র কয়েকটি দল। অবশ্য সব ব্যর্থতা এক নয়। ইনজুরি, রেফারির সিদ্ধান্ত, গ্রুপের কঠিনতা, ভৌগোলিক বাস্তবতা, দলীয় পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং ভাগ্য সবকিছু মিলিয়ে একটি দলের টুর্নামেন্টের গল্প তৈরি করে। তাই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া দলগুলো যেখানে গ্রেড দেওয়া হচ্ছে, টুর্নামেন্ট, পূর্ব প্রত্যাশা, মাঠের পারফরমেন্স, পরিস্থিতি এবং সামগ্রিক বাস্তবতা বিবেচনায় প্রতিটি দলের মূল্যায়ন করা হয়েছে। গ্রেড দেওয়া হয়েছে প্রচলিত এ থেকে এফ স্কেলে, অর্থাৎ ব্যর্থ হয়েও কেউ এ পেতে পারে, আবার ব্যর্থতার জন্য কেউ এফও পেতে পারে। বিশ্বকাপের নাটকীয়তাকে এর চেয়ে ভালোভাবে বোঝানো কঠিন। ইরান যেভাবে বাদ পড়েছে, গ্রুপ জিতে তৃতীয় স্থান, চূড়ান্ত গ্রেড এ। ইরানের বিদায় ছিল এই বিশ্বকাপের সবচেয়ে দুর্ভাগ্যজনক গল্পগুলোর একটি। বেলজিয়ামের বিপক্ষে একজন বেশি খেলোয়াড় নিয়ে খেলার সুযোগ পাওয়ার পরও তারা নিজেদের বল দখল নির্ভর কৌশলে পুরোপুরি ফিরতে পারেনি। এটি দলের একটি কাঠামোগত দুর্বলতা দেখিয়েছে। তবে ইরানের বিপক্ষে পরিস্থিতি শুরু থেকেই কঠিন ছিল। সহ-আয়োজক দেশের সঙ্গে চলমান উত্তেজনা, যুদ্ধের কারণে ঘোড়া লিগ স্থগিত থাকা, ভিন্ন দেশে বেস ক্যাম্প করতে বাধ্য হওয়া এবং প্রতিটি ম্যাচের পর মেক্সিকোতে ফিরে যাওয়ার মতো বিষয়গুলো তাদের প্রস্তুতিতে বড় প্রভাব ফেলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অফসাইড প্রযুক্তি নিয়ে বিতর্ক, গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রতিকূল সিদ্ধান্ত এবং অন্য ম্যাচের শেষ মুহূর্তের গোল, যা কার্যত গ্রুপ পর্বের শেষ দিকে তাদের বিদায় নিশ্চিত করে। সবকিছুর পরও ইরান 2026 বিশ্বকাপ একটি ম্যাচও হারেনি। প্রশ্ন থেকেই যায়, যদি তাদের অন্য দলগুলোর মতো স্বাভাবিকভাবে ফুটবল খেলার সুযোগ মিলত, তাহলে গল্পটা কি ভিন্ন হতে পারত? দক্ষিণ কোরিয়া যেভাবে বাদ পড়েছে, গ্রুপ এ তে তৃতীয় স্থান, চূড়ান্ত গ্রেড ডি। শেষ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়া রাউন্ড অফ 32 যাওয়ার দারুণ সুযোগ তৈরি হয়েছিল। সামনে ছিল দক্ষিণ আফ্রিকা, যাদের প্রথম 2 ম্যাচে শেষ টুর্নামেন্টের দুর্বল দলগুলোর একটি বলে মনে হচ্ছিল। দক্ষিণ কোরিয়াকে শুধু ম্যাচটি জিততে হতো, কিন্তু বড় ম্যাচে তারা নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তারকা ফরওয়ার্ড সান হিয়ং মিনকে বেঞ্চে রেখে শুরু করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। মাঠেও দক্ষিণ কোরিয়ার দাপট দেখাতে পারেনি এবং 1-0 গোলে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নিয়েছে। চেকিয়ার বিপক্ষে ভালো পারফরমেন্স তাদেরকে গ্রেডের পুরোপুরি এফ দেওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। তবে এত বড় সুযোগ হাতছাড়া করার পর এই বিদায়কে হতাশাজনক বলতেই হবে। উজবেকিস্তান যেভাবে বাদ পড়েছে, গ্রুপ থেকে শেষ স্থান, চূড়ান্ত গ্রেড ডি। উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে এসে ইতিহাস গড়েছিল, কিন্তু টুর্নামেন্টে তাদের পারফরমেন্স সেই অর্জনের মর্যাদা ধরে রাখতে পারেনি। যে কোচ দলটিকে প্রথমবারের মতো বিশ্বকাপে তুলেছিলেন, তাকে সরিয়ে নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত এখন বড় ভুল বলেই মনে হচ্ছে। ফাবিও কানভারোর অধীনে তাদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচগুলোতে দেশটিকে বেশ অগোছালো মনে হয়েছে। টুর্নামেন্টের আগে তারা নকআউট পর্বের সম্ভাব্য প্রান্তিক প্রতিযোগী ছিল, কিন্তু মাঠে তাদের পারফরমেন্স ছিল অত্যন্ত দুর্বল। তাদের গোল ব্যবধান ছিল -9, যা টুর্নামেন্টের সবচেয়ে খারাপগুলোর একটি। পেনাল্টি এলাকার ভিতরেও তারা খুব কম টাচ করতে পেরেছে। বিশ্বকাপে নতুন দল হিসেবে তাদের লড়াই করার কথা ছিল, কিন্তু বাস্তবে তারা নিজেদের সামর্থ্যের কাছাকাছি যেতে পারেনি। স্কটল্যান্ড যেভাবে বাদ পড়েছে, গ্রুপ সি তে তৃতীয় স্থান, চূড়ান্ত গ্রেড সি। হাইতির বিপক্ষে উদ্বোধনী জয় স্কটল্যান্ডকে আশা দেখিয়েছিল, কিন্তু সেই জয় হয়তো তাদের আসল সমস্যাগুলো ঢেকে দিয়েছিল। হাইতি, মরক্কো এবং ব্রাজিল প্রতিটি ম্যাচেই তারা শটের দিক থেকে পিছিয়ে ছিল। হাইতির বিপক্ষে 15 থেকে 9, মরক্কোর বিপক্ষে 12 থেকে 6 এবং ব্রাজিলের বিপক্ষে 21 থেকে 14 শটে পিছিয়ে থাকলে নকআউট পর্বে যাওয়া কঠিন হয়ে যায়। বিশেষ করে এবার তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর প্রতিযোগিতা প্রত্যাশা সে বেশি কঠিন ছিল। ব্রাজিল ও মরক্কো দুই দলই টুর্নামেন্ট অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে। এই গ্রুপে থেকে স্কটল্যান্ডের জন্য এগিয়ে যাওয়া বাস্তবসম্মতভাবে কঠিন ছিল, তবে তাদের পারফরমেন্স আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারত। নিউজিল্যান্ড যেভাবে বাদ পড়েছে, গ্রুপ জিতে শেষ স্থান, চূড়ান্ত গ্রেড সি। নিউজিল্যান্ড তাদের গ্রুপের সবচেয়ে দুর্বল দল হিসেবেই টুর্নামেন্টে এসেছিল, তাই তাদের প্রধান লক্ষ্য ছিল ইরান ও মিশরের বিপক্ষে লড়াই করা এবং বেলজিয়ামের বিপক্ষে যতটা সম্ভব প্রতিরোধ গড়ে তোলা। তারা কিছুটা সেই কাজ করতে পেরেছে। ইরানের বিপক্ষে 2 বার এগিয়ে গিয়েছিল, মিশরের বিপক্ষে প্রথম গোল করেছিল, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্ত ধরে রাখতে না পারায় তারা শেষ পর্যন্ত বিদায় নিয়েছে। নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় হতাশা হলো, তারা সুযোগ তৈরি করেছিল কিন্তু সেটিকে ফলাফলে রূপ দিতে পারেনি। বিশ্বকাপে তাদের প্রথম জয়ের অপেক্ষা তাই আরো দীর্ঘ হলো।
সৌদি আরব যেভাবে বাদ পড়েছে গ্রুপ এইচ এ শেষ স্থানে। চূড়ান্ত গ্রেড ডি। রাউন্ড অফ 32-তে যেতে সৌদি আরবকে শুধু একটি তুলনামূলক ছোট দেশের দলকে হারাতে হতো, কিন্তু গোলশূন্য রোডোকল্লা ম্যাচে নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল না, বরং তারা প্রতিপক্ষের কাছে অনেক সময় পরাস্ত হয়েছে। 3 ম্যাচে সৌদি আরবের আক্রমণ ছিল খুবই দুর্বল। তাদের মোট শটের সংখ্যা ছিল টুর্নামেন্টের নিচের সারির দলগুলোর মতো। গোল করার মতো ধারাবাহিক চাপ তারা তৈরি করতে পারেনি। 2034 বিশ্বকাপের আয়োজক হতে যাওয়া একটি দেশের জন্য এই পারফরম্যান্স অবশ্যই চিন্তার বিষয়। উরুগুয়ে যেভাবে বাদ পড়েছে গ্রুপ এইচ এর 3য় স্থান। চূড়ান্ত গ্রেড এফ। উরুগুয়ে বিদায় ছিল বড় হতাশার। টুর্নামেন্ট আগে তারা শক্তিশালী দলগুলোর মধ্যে ছিল, কিন্তু মাঠে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। ম্যানেজার মার্সেলো রিয়ালসার অধীনে উরুগুয়ে খেলার ধরন ছিল অত্যন্ত সরল, চাপ দাও, আরো বেশি শারীরিকভাবে খেলো। কিন্তু যখন ম্যাচে সৃজনশীলতার দরকার হয়েছে তখন তাদের পরিকল্পনা সীমিত মনে হয়েছে। স্পেনের বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে পড়ার পর তারা কার্যকরভাবে ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত মাত্র কয়েকটি শট নিয়ে ম্যাচ শেষ করেছে। টুর্নামেন্টের আগে র্যাঙ্কিং উরুগুয়ে ছিল শক্তিশালী অবস্থান, তাই গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া তাদের জন্য বড় ব্যর্থতা। ইরাক যেভাবে বাদ পড়েছে গ্রুপ আইতে শেষ স্থান। চূড়ান্ত গ্রেড সি। 40 বছর পর বিশ্বকাপে ইরাকের ফেরা ছিল আবেগময় মুহূর্ত, কিন্তু গ্রুপের শক্তির বিচারে তাদের কাজ শুরু থেকেই প্রায় অসম্ভব ছিল। ফ্রান্স, নরওয়ে, সেনেগালের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের লড়তে হয়েছে। এই গ্রুপ থেকে নকআউট পর্বে যে ইরাকের শুধু ভালো পারফরমেন্স নয়, অনেক ভাগ্যেরও দরকার ছিল। 12/1 গোল ব্যবধানে পিছিয়ে থাকা অবশ্যই সাফল্য নয়, তবে বাস্তবতা হলো তারা এমন এক গ্রুপে পড়েছিল যেখানে ভুলের কোনো সুযোগ ছিল না। সেই কঠিন বাস্তবতায় তাদের বিদায় নিশ্চিত করেছে। কুরাসাও যেভাবে বাদ পড়েছে গ্রুপ ই তে শেষ স্থান। চূড়ান্ত গ্রেড বি। কুরাসাওয়ার বিশ্বকাপ যোগ্যতা অর্জনই ছিল অসাধারণ গল্প। ছোট জনসংখ্যার একটি দেশের জন্য বিশ্বমঞ্চে পৌঁছানো নিজেই বড় অর্জন। তাদের দলের বেশিরভাগ খেলোয়াড় নেদারল্যান্ডসে জন্ম নেওয়া হলেও কুরাসাওয়ার পারফরমেন্স ছিল গর্ব করার মতো অনেক কিছু। বিশেষ করে অভিজ্ঞ গোলরক্ষক এলয় রুম বিশ্বকাপের একটি ম্যাচে অসাধারণ সেভ করে রেকর্ড করেছেন। আইভরি কোস্টের বিপক্ষে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কুরাসাও রাউন্ড অফ 32 যাওয়ার সুযোগ ছিল। শেষ পর্যন্ত তারা পারেনি, কিন্তু তাদের লড়াই ছিল প্রশংসনীয়। চেকিয়া যেভাবে বাদ পড়েছে গ্রুপ এ তে শেষ স্থান। চূড়ান্ত গ্রেড ডি। চেকিয়ার সবচেয়ে বড় শক্তি ছিল সেট পিস, কিন্তু সমস্যাও ছিল সেখানে। সেট পিস ছাড়া তাদের আক্রমণ খুব বেশি বৈচিত্র্য দেখা যায়নি। তাদের সব গোল এসেছে সেট পিস থেকে। 34টি শটের মধ্যে 18ই ছিল সেট পিস থেকে, কিন্তু প্রত্যাশিত গোলের বড় অংশ এসেছে একই উৎস থেকে। একটি প্রথমবারের বিশ্বকাপ খেলতে আসা দলের জন্য সেট পিস গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারে, কিন্তু চেকিয়ার স্কোয়াডে এমন অনেক খেলোয়াড় ছিল যারা ইউরোপের বড় লিগে খেলে, তাই তাদের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা ছিল। রাউন্ড অফ 32 ওঠার মতো সামর্থ্য তাদের ছিল, কিন্তু তারা গ্রুপের শেষ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। কাতার যেভাবে বাদ পড়েছে গ্রুপ বি তে শেষ স্থান। চূড়ান্ত গ্রেড এফ। কাতার টুর্নামেন্ট এসেছিল অত্যন্ত নিচু র্যাঙ্কিং নিয়ে। বিশ্বকাপের শেষে তাদের অবস্থান আরো নিচে নেমে গেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে ভাগ্যক্রমে ড্র করলো। পুরো টুর্নামেন্টে কাতারের পারফরমেন্স ছিল দুর্বল, বিশেষ করে রক্ষণভাগে তারা বারবার ভেঙে পড়েছে। 10টি গোল হজম, 72টি শটের মুখোমুখি হওয়া এবং নিজেদের পেনাল্টি এলাকায় প্রতিপক্ষকে বারবার সুযোগ দেওয়া, সব মিলিয়ে কাতার ছিল টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলগুলোর একটি। 2022 বিশ্বকাপে আয়োজনের পরও শক্তিশালী জাতীয় দল গড়তে তাদের আরো অনেক পথ যেতে হবে। পানামা যেভাবে বাদ পড়েছে গ্রুপ এল এর শেষ স্থান। চূড়ান্ত গ্রেড সি। পানামা টুর্নামেন্টে খুবই রক্ষণাত্মক ও ধীরগতির ফুটবল খেলেছে। তাদের প্রথম 2 ম্যাচের প্রথমার্ধ ছিল বিশ্বকাপের সবচেয়ে কম উত্তেজনাপূর্ণ অংশগুলোর মধ্যে একটি। তবে এই পরিকল্পনা একেবারে অযৌক্তিক ছিল না। ঘানা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা ম্যাচগুলো নিম্ন স্কোরে লড়াইয়ে পরিণত করার চেষ্টা করেছে। তাদের আক্রমণভাবে বড় প্রতিভা না থাকা এটি ছিল বাস্তবসম্মত কৌশল। সমস্যা হলো এই ধরনের কৌশলে সামান্য ভুল ও বড় মূল্য তৈরি করে। পানামা লড়াই করেছে, কিন্তু নকআউট পর্বে যাওয়ার মতো ধারাবাহিকতা দেখাতে পারেনি। জর্ডান যেভাবে বাদ পড়েছে গ্রুপ জে তে শেষ স্থান। চূড়ান্ত গ্রেড সি প্লাস। জর্ডান টুর্নামেন্ট এসেছিল সীমিত প্রত্যাশা নিয়ে। অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে হেরে তারা দ্রুত বাদ পড়ে, কিন্তু তাদের পারফরমেন্স মোটেও বিব্রতকর ছিল না। 2 ম্যাচেই জর্ডান গোল করেছে, এমনকি ম্যাচের শেষ 15 মিনিটের আগ পর্যন্ত স্কোর সমান রাখতেও পেরেছিল, কিন্তু তারা প্রতিপক্ষের জন্য সহজ ম্যাচ হতে দেয়নি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর তারা প্রতিপক্ষের লকার রুমে একটি সুন্দর শুভেচ্ছা নোট এবং মিষ্টি রেখে যায়। মাঠের লড়াইয়ের পাশাপাশি মানসিক আচরণগুলো প্রশংসার দাবিদার। তিউনিসিয়া যেভাবে বাদ পড়েছে গ্রুপ এফ এ শেষ স্থান। চূড়ান্ত গ্রেড এফ। তিউনিসিয়ার বিশ্বকাপ ছিল বিশৃঙ্খল ও হতাশাজনক। উদ্বোধনী ম্যাচে তারা 5-1 গোলে হেরে যায়। এরপর ম্যানেজার সাবরি লামুচিকে বরখাস্ত করা হয় এবং নতুন কোচ হিসেবে হারবে রোনাল্ডকে আনা হয়, কিন্তু নতুন কোচ খেলোয়াড়দের সঙ্গে কাজ করার যথেষ্ট সময় পায়নি। পরের ম্যাচেই দল 4-0 গোলে হেরে যায়। আর এই সবকিছু ঘটেছে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল নেদারল্যান্ডসের বিপক্ষে নামার আগেই। তিউনিসিয়া কোনো নতুন বা অভিজ্ঞতাহীন দল নয়, তারা আগের বিশ্বকাপগুলোতেও খেলেছে এবং ম্যাচ জিতেছে, তাই এই পারফরমেন্স তাদের মানের সঙ্গে মানায় না। এটি নিঃসন্দেহে বড় ব্যর্থতা। তুরস্ক যেভাবে বাদ পড়েছে গ্রুপ ডি তে শেষ স্থান। চূড়ান্ত গ্রেড এফ। তুরস্কের স্কোয়াডে ছিল কেনান ইলদিজ ও আর্দা গুলারের মতো প্রতিভাবান তরুণ প্লে মেকার, তাই তাদের কাছ থেকে আক্রমণাত্মক ও সৃজনশীল ফুটবল প্রত্যাশিত ছিল।
কিন্তু বাস্তবে তুরস্কের খেলা ছিল অগোছালো। তারা প্রথম 2 ম্যাচে গোল করতে পারেনি এবং প্রতিপক্ষের চেয়ে ভালো দল হয়েও শুরুতে পিছিয়ে পড়েছে। সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের শট নির্বাচন। তারা 25 গজ বা তারও বেশি দূর থেকে অস্বাভাবিকভাবে বেশি শট নিয়েছে। এই ধরনের পরিকল্পনা সাধারণত হতাশা থেকেই আসে। এক প্রতিভাবান খেলোয়াড় থাকার পরও তুরস্কের আক্রমণে পরিষ্কার পরিকল্পনার অভাব ছিল, ফলে তাদের বিদায় ব্যর্থতা ছাড়া অন্য কিছু বলা কঠিন। হাইতি যেভাবে বাদ পড়েছে গ্রুপ সি তে শেষ স্থান, চূড়ান্ত গ্রেড সি মাইনাস। হাইতি টুর্নামেন্ট এসেছিল খুবই কম প্রত্যাশা নিয়ে, নকআউট পর্বে ওঠার সম্ভাবনা তাদের বেশি ছিল না। তবে স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে তারা ভালো খেলেছিল। তারা ফাইনাল থার্ডে বলের দখল নিয়ন্ত্রণ করেছে, শটের দিক থেকেও এগিয়েছিল, কিন্তু সেই নিয়ন্ত্রণকে গোলে রূপ দিতে পারেনি। শেষ পর্যন্ত 1-0 গোলে হেরে যায়। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে অনেক বেশি জায়গা ছেড়ে দেয় এবং 3-0 গোলে হারে। তবে বাস্তবতা হলো ব্রাজিলের মতো দলের বিপক্ষে কৌশল পরিবর্তন করলেও খুব বেশি বদলাতো কিনা তা নিশ্চিত নয়। একটি গোলও করার আগেই হাইতির বিশ্বকাপ শেষ হয়েছে। তবু তাদের লড়াই পুরোপুরি ব্যর্থ বলা যাবে না, কারণ তারা অন্তত কিছু সময়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পেরেছে। শেষ কথা, 2026 বিশ্বকাপ বড় হয়েছে, তাই ব্যর্থতার গল্প বড় হয়েছে, কিন্তু ফুটবলের সৌন্দর্য এখানেই। প্রতিটি বিজয়ের পিছনে থাকে আলাদা গল্প, আলাদা বাস্তবতা এবং আলাদা মূল্যায়ন। কেউ প্রত্যাশার চেয়ে ভালো লড়াই করে বিদায় নিয়েছে, কেউ বড় সুযোগ হারিয়েছে, কেউ আবার নিজেদের মনের কাছাকাছিও যেতে পারেনি। শেষ পর্যন্ত বিশ্বকাপ শুধু চ্যাম্পিয়ন দলের গল্প নয়, এটি সেই 47টি দলের গল্প যারা স্বপ্ন নিয়ে এসেছিল, লড়াই করেছে, ব্যর্থ হয়েছে, কিন্তু ফুটবলের ইতিহাসে নিজেদের আলাদা অধ্যায় রেখে গেছে। দর্শক, এই বিশ্বকাপে কোন দলের বিদায় আপনাকে ব্যথিত করেছে, কিংবা কোন দল নিয়ে আপনার প্রত্যাশা একটু বেশি ছিল, চাইলে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।